এতদিন পরে এসেছো, ভালো করে করতে হবে। দাঁড়াও, বেসিনের পানি ছেড়ে দিই যাতে শব্দ বাইরে না যায়। সেদিন আলমারির পেছনে করেছি, আজকে রান্নাঘরে করব। আর একটা বিদেশি বেলুন এনেছি, এটা দিয়ে করো। আমি অতনু থাকি দুর্গাপুরে আমার এক বন্ধুর ফ্ল্যাটে। আমি টিউশন পড়াই এবং সঙ্গে পড়াশোনাও করি। আমার বন্ধু একটা টিউশন জোগাড় করে দিয়েছে। ফ্ল্যাট থেকে একটু দূরে একটা বাড়িতে একটা ক্লাস 5-এর বাচ্চা যে পড়াতে হবে, সেই মতো আমি তাদের বাড়ি যাই পড়াতে। আমি খুব শান্ত প্রকৃতির ছেলে, খুব একটা কথা বলি না, তাই আমি পড়াতে যাই ও পড়িয়ে চলে আসি। এভাবেই চলতে থাকে ওদের বাড়িতে। 3 জন বাচ্চা, ছেলেটি ওর মা আর বাবা। বাচ্চা ছেলেটার নাম রিজু, ওর মায়ের নাম রিজু ও বাবার নাম রমেন। আমি রিজুর বাবা মাকে দাদা ও বৌদি বলে ডাকি। ওরা খুব বড়লোক। দাদা একটা মেডিসিন কোম্পানিতে চাকরি করে, তাই সকালে বেরোয়, অনেক রাতে বাড়ি ফেরে। এইভাবে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে আমার সাথে ওই ফ্যামিলিটি খুব ক্লোজে একটা ফ্যামিলিতে পরিণত হয়ে গেল। আমি তাদের বাড়ির একজন হয়ে উঠলাম। আমার যখন যা প্রয়োজন হতো আমি নিজেই করে নিতাম, যেমন জল খাওয়া, বাথরুম যাওয়া ইত্যাদি। এই ফ্যামিলি সম্পর্কে আমার মনেও কোনো খারাপ চিন্তা ছিল না। আমারও বাড়ি থেকে দূরে একটা ফ্যামিলি পেয়ে খুব ভালো লাগত। একদিন আমি যথারীতি পড়াতে গেছি। কিছুক্ষণ পরে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। যখন বাথরুমে যাই, সঙ্গে সঙ্গে ঘটল এক মাথা ঘুরে যাওয়া ঘটনা। আমি রিজুকে পড়তে বলে আমি যেই বাথরুমে দরজা খুলে ভেতরে ঢুকব, আর ভেতরে দেখি বই দিয়ে দরজার দিকে পেছন করে বসে কি যেন করছে। আমি তো সরি বলে বেরোতে যাব, ঠিক সেই সময় এমন স্লিপ করে পড়লাম ঠিক বৌদির পেছনের দিকে। এমন পরিস্থিতিতে বৌদি একটু চমকে গিয়ে শাড়ি ঠিক করতে লাগলো, আর আমিও খুব তাড়াতাড়ি উঠে সেখান থেকে বেরিয়ে এলাম। এই ঘটনায় আমার খুব অস্বস্তি হচ্ছিল। এটা কি হলো? আমি কোনোভাবে আবার ফিরে এসে রিজুর কাছে এসে বসে পড়াতে শুরু করলাম। পরে গিয়ে যে ব্যথা পেয়েছি সেই সবের খেয়াল নেই, শুধু ভাবছি বৌদি কি ভাববে। আমার খুব টেনশন হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম বৌদি এখনো বাথরুমে। আমি রিজুকে যেখানে পড়াই বাথরুমটা ঠিক সেই রুমের সামনে। বৌদি বেরোলেই আমি দেখতে পাব, তাই মনে হয় বেরোতে পারছে না। দেখি কিছুক্ষণ পরে বৌদি বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে গেল। আমিও তাকাইনি, তবে বুঝতে পারছি আমি সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে বুঝলাম আমার খুব জোরে পায়ে ব্যথা লেগেছে, একটু কেটে গিয়েছে। ভাবলাম সকালে ঠিক হয়ে যাবে, কিন্তু সকালে আরও ব্যথা বেড়ে গেল। ঠিক করলাম আজ পড়াতে যাব না। আমি বিছানাতে শুয়ে পড়লাম, আর মোবাইল দেখতে থাকতে আমার বুকটা ধকধক করে উঠল। দেখি রিজুর মা ফোন করেছে, ইচ্ছে করেই ফোনটা ধরলাম না। ফোন রেখে অনেক কিছু মাথায় ঘুরতে লাগলো। বৌদি হয়তো রেগে গেছে। আমি তার পরের দিন পড়াতে গিয়ে স্বাভাবিকভাবেই আছি, কিন্তু মনের মধ্যে খুব লজ্জা লাগছে। কিছুক্ষণ পরে দেখলাম বৌদিও স্বাভাবিক, কিন্তু আমাকে চা দিতে এসে আমার লজ্জা আরও বাড়িয়ে দিল। চা রেখে বৌদি আসতে করে বলল, খুব জোরে লেগেছিল নাকি? আমি বললাম, না বৌদি, আমি ব্যথার কথা বলিনি বলেই হাসতে হাসতে চলে গেল, আর আমার মুখ পুরো লাল হয়ে গেল। খানিক পরে বৌদি এসে বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছ? আমি বললাম, না তেমন কিছু না, একটু কেটে গেছে, সেরে যাবে। এই বলে পাটা দেখাতেই বৌদির চোখ কপালে এতটা লেগেছে, আর তার মধ্যে খোঁড়াতে পড়াতে এসেছে, পায়ে অনেকটা লেগেছিল। তাই বৌদি বলল, দাঁড়াও, আমার কাছে ভালো মলম আছে, একটু দিলেই ব্যথা কমে যাবে। এই বলে ভেতর থেকে একটা মলম নিয়ে এসে আমার পায়ের কাছে বসে আমার পা টেনে ধরল এবং খুব যত্ন করে মলম লাগাতে মাথা নিচু করেই আস্তে আস্তে বলতে লাগলো, খুব ব্যথা পেয়েছ? এত তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকলে এই রকমই হয়। আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম। আমি বললাম, বাথরুমে দরজাটা লাগিয়ে নিলেই হয়। বৌদি আর কিছু বলল না, কিন্তু সেদিন আমায় যাবার সময় বলে গেল, বেশ করেছি, আবার খোলা রাখব, আর হাসতে হাসতে চলে গেল। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। যাই হোক, আমি আবার লিজুকে পড়াতে শুরু করে দিলাম, কিন্তু মন বসছে না পড়াতে, শুধু মনে পড়ছে বৌদির কথায়। কোনো মতে পড়াচ্ছি। কিছুক্ষণ পরে দেখি বৌদি চা দিয়ে গেল আর বলে গেল, কাল রবিবার, কাল আসবে। আমি বললাম, কি জন্য? বৌদি বলল, সেটা বলা যাবে না, আসবে ব্যাস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, বাড়ি এসে ভুলেও গেলাম কালকের যাওয়ার কথা। আজ রবিবার, সারাদিন অনেক কাজ ছিল। দুপুরে খাবার খেতে খেতে হঠাৎ মনে পড়ল রিজুদের বাড়ি যাওয়ার কথা। তাই সন্ধেবেলায় আমি ঠিক পড়াতে যাওয়ার সময় বৌদিদের বাড়িতে এলাম। এসে জানতে পারি আজ রিজুর জন্মদিন। আমি তো সঙ্গে কোনো কিছু রিজুর জন্য আনিনি।
আমি বৌদিকে বললাম আমাকে কাল বলতে পারতে, তাহলে কিছু একটা উপহার বাচ্চাটার জন্য আনতে পারতাম। তখন বৌদি বলল, ওর জন্মদিন আমরা পালন করি না আর কাউকে নিমন্ত্রণ করি না, কারণ ওই দিন ওর দাদু মারা গিয়েছিলেন। তাই আর আজ তোমাকে ডাকার কারণ তুমি এই বাড়ির একজন হয়ে গেছো, তাই আজ ওর বাবা বাড়িতে নেই, বাইরে গেছে কোম্পানির কাজে। রিজুর খারাপ লাগবে, তাই তোমাকে ডাকলাম। আমি বললাম, ও এই ব্যাপার। বৌদি বলল, আচ্ছা তোমরা বসো, গল্প করো, আমি একটু খাবার নিয়ে আসছি বলে বৌদি চলে গেল। আমি আর রিজু গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পরে বৌদি এলো খাবার নিয়ে। দিজু মাকে বলল, আজ কিন্তু পড়তে বসবো না। আমি বললাম, আচ্ছা আজ পড়াব না, আজ তুমি যা চাইবে তাই হবে। কিছুক্ষণ ভেবে বলল, আজ লুকোচুরি খেলব। সঙ্গে সঙ্গে বৌদি বলে উঠল, তাই হবে, তবে আমরা লুকোবো, তোকে খুঁজতে হবে। ঠিক আছে। এবার আমি আর বৌদি ঘরের মধ্যে লুকাচ্ছি, আর লিজু খুঁজছে। আমি একটা অন্ধকার ঘরের মধ্যে আলমারির পাশে ফাঁকা জায়গায় লুকিয়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখি বৌদিও ওই রুমে এসে জায়গা খুঁজছে। শেষে ভালো কোনো জায়গা না পেয়ে আলমারির পাশে লুকাতে এসে দেখে আমি ওখানে দাঁড়িয়ে কিছু না বলে আমার সামনে দাঁড়িয়ে পড়ল, আর বিছানার চাদরটা টেনে নিজেকেও আমাকে ঢাকা নিয়ে নিল। আমাকে বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো। এরকম অবস্থায় আমার কেমন যেন মনে হচ্ছিল বৌদি পুরো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম বৌদির সেই কথা বেশ করেছি। আবার খুলে রাখো বাথরুমের দরজা। বৌদির প্রতি অন্য একটা ভালো লাগা বনের মধ্যে খেলতে শুরু করলো। আজ বৌদি শুধু নাইটি পরে আছে, হালকা লাল কালারের নাইটি, বেশ সুন্দর দেখাচ্ছিল তাকে। আমিও বৌদি চুপচাপ দাঁড়িয়ে আছি, কিন্তু দুজনের মনে অনেক কিছু চলছে। একটু পর রিজু ঘরের মধ্যে ঢুকেছে, তাই দুজনে আরও সতর্ক হয়ে গেলাম। এতক্ষণ লিজু ঘরের মধ্যে খোঁজার পরেও না পেয়ে ও অন্য ঘরে চলে গেল আমাদেরকে খোঁজার জন্য, আর বৌদি সেটা বুঝে আস্তে করে আমার দিকে ঘুরে দাঁড়াল। আমাদের আর বোঝার কিছু বাকি রইল না যে আমরা একে অপরের কাছে কি চাই। বৌদি বলল, অতনু, আজ আমাকে তুমি তোমার মতো করে ভালোবাসো। তখনই মা, ও মা, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আমাদের জানো জ্ঞান ফিরে এলো। আমরা তাড়াতাড়ি সতর্ক হলাম, তুমি এখন বেরিয়েও না, আগে আমি যাই, তারপর তুমি এসো বলে বৌদি বেরিয়ে গেল। আমিও একটু পরে বেরিয়ে এলাম। এসে সোফায় বসে পড়লাম। বৌদি রান্নাঘরে চলে গেল আর আমাদের বলল, রিজু তোরা দোতলায় যা, আমি কফি নিয়ে আসছি। আমরা উপরে চলে গেলাম। কিছুক্ষণ পরে বৌদি এলো, আমাদের কফি দিল, নিজেও নিল, কিন্তু আমার দিকে তাকিয়ে কথা বলছে না। খুব লজ্জায় মাথা নিচু করে খালি হাসছে। কফি শেষ করে আমি বললাম, আসি বৌদি, আজ রিজু, টাটা, কাল আসবো, পড়ার সময় কেমন? এই বলে আমি উঠতে যাব, তখনই পাশের বাড়ির একটা বাচ্চা বিল্টু এল। ওরা দুজন একই স্কুলের, একই পাড়ার বন্ধু। বিল্টু বলল, আন্টি আমরা গেম খেলব। বৌদি বলল, তুমি একটু বসো, আমি ওদের কম্পিউটারে গেম চালিয়ে আসি। আমি সোফায় বসে ভাবছি আজ কি হলো জীবনে। আজ যেন বৌদিকে অনেকটা ভালোবেসে ফেলেছে। একটু মজা করা যাক। আমি আমার বাইরে রাখা জুতোগুলো সরিয়ে দিয়ে আগের রুমে আলমারির পাশে লুকিয়ে পড়লাম, দেখি কি হয়। কিছুক্ষণ পরে বৌদির আওয়াজ দোতলা থেকে নেমে এসে বলল, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করা বলে চুপ হয়ে গেল। দেখলামই নেই, চলে গেছি ওখান থেকে। উনি বাইরে দৌড়ে গেল। এবার ঘরে এসে চুপচাপ সোফায় বসল, একদম চুপ। পুরো ঘরটা যেন মন চুরমার হয়ে গেল। আর আমি চুপ করে আলমারির পাশে দেখছি। কি করে আমি শুনতে পেলাম কিছু একটা কাজ করছেন, হয়তো ঘর গোছাচ্ছে। খাবারের প্লেটের আওয়াজ আসছে। একটু পরে বুঝতে পারলাম যে রান্নাঘরে চলে গেল। আমি একবার ভাবছি বেরোবো, আবার ভাবছি আরও কিছুক্ষণ থাকি। কিছুক্ষণ পরে দেখি বৌদি এই ঘরের দিকে আসছে। মনে হয় বিছানার চাদরটা ঠিক করতে আসছে। কিছুক্ষণ আগে ওই চাদরের ভেতরে অনেক ঝড় বয়ে গেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বৌদি ঘরে ঢুকে এটা ওটা ঠিক করতে করতে আয়নার সামনে নিজেকে আয়নায় দেখল। আমি একটু উকি মেরে দেখছি কি করছে বৌদি। বৌদি নিজেকে আয়নায় ভালো করে দেখছে। আজ যেন নিজেকে নতুন করে পেয়েছে। নিজের চুল ঠিক করতে করতে গুনগুন করে গান করছে, আবার নিজে লজ্জা পাচ্ছে। এবার আয়নায় নিজেকেই নিজে একটা কিস ছুড়ে দিয়ে বলছে, দুষ্টু ছেলে একটা। আমি আলমারির পাশ থেকে দেখছি আর মনে মনে হাসছি। আর বেশিক্ষণ এভাবে থাকা যাবে না, ওদিকে টাইম ও হয়ে গেল বাড়ি যাওয়ার। তাই এবার বেরোতে হবে। এবার আমি বেরোতে যাব, দেখি বৌদি এদিকেই আসছে। চাদর ঠিক করতে যেই আমার সামনে এসেছে, আমি হালুম বলে উঠেছি। আর বৌদি খুব জোরে ভয় পেয়ে চিৎকার করে উঠল, ওমা তুমি দুষ্টু ছেলে, আমার সাথে মজা করা হচ্ছে। এইবার বৌদিও হাসছে, আমিও খুব হাসছি। আমি হাসতে হাসতে বললাম, আয়নার সামনে কি করছিলে? আমি সব দেখেছি। বৌদি লজ্জা পেয়ে বলল, কই কিছু না তো। এমন সময় বৌদি বলল, একটা কাজ করতে হবে।
আমি বললাম কি কাজ? বৌদি একটা বদেশি বেলুন এনে আমাকে দিল আর বলল, এটা দিয়ে কাজ করতে হবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিসের কথা বলছি। বৌদি বলল, তোমার দাদা এখন আর কিছুই পারে না, ওকে দিয়ে কিছুই হয় না। আমি এবার আসল ব্যাপারটা বুঝতে পারলাম। বৌদিকে বললাম, ঠিক আছে, আমি দাদার হয়ে সব কাজ করে দিব। একটু পর আমরা কাজ শুরু করলাম। বন্ধুরা, ইউটিউবে করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেওয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। ঘণ্টাখানেক কাজ করার পর বৌদি বুঝতে পারল আমি পড়ানোর পাশাপাশি অন্য কাজ করতেতেও বেশ দক্ষ দেখলাম। অনেক রাত হয়ে এসেছে। বৌদি বলল, আজ রাতে এখানে থেকে যাও না প্লিজ, কাল সকালে বাড়ি যাবে, আজ তোমার দাদা বাড়ি আসবে না। আমি বললাম, আমারও ইচ্ছে করেছে থাকতে, কিন্তু কাল সকালে আমার একটা ইন্টারভিউ আছে, আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠে যেতে হবে। আর তাছাড়া আজ সারা সন্ধ্যায় যা হলো আমি সমস্ত পড়াশোনা ভুলে গেছি, তোমাকে ছাড়া আমার আর কিছুই মনে পড়বে না। বৌদি বলল, মস্করা ছেলে, বলো কবে আসবে? কলকাতা থেকে পরশুদিন সন্ধ্যায় বলে চলে এলাম। পরের দিন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বৌদিদের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বৌদি বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি একবার তাকিয়ে সোজা চলে গেলাম আর ফিরে তাকালাম না। সারাদিন ইন্টারভিউয়ের চাপ, ইন্টারভিউ হলো রাতে, আবার ট্রেন ধরে দুর্গাপুরে নেবে। ভাবলাম সারাদিন বৌদি একবারও ফোন করেনি, মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, বাড়ি ফেরার পথে ঠিক করলাম বৌদিদের রাস্তা দিয়ে যাব। প্রায় সোজা বাড়ি এসে হাত মুখ ধুয়ে শুয়ে শুয়ে ভাবছি চাকরিটা যেন ঠাকুর ঠাকুর করে পেয়ে যায়। কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়। সকালে মোবাইলের রিং এ ঘুম ভাঙল, ফোনটা একটু দূরে ছিল। ভাবলাম বৌদি ফোন করেছে, দৌড়ে গিয়ে ফোনটা ধরে দেখি বাড়ি থাকে ফোন। যাই হোক, তাদের সঙ্গে কথা বললাম। তারপর বাথরুমে গিয়ে স্নান করতে করতে খুব রাগ হলো। বৌদি একবারও ফোন করল না, আমিও ফোন করব না। সারাদিন কাজে কাজে কেটে গেল। বিকেলে রিজুকে পড়াতে যাব, একটা প্যান্ট আর একটা টি শার্ট পরে বেরিয়ে গেলাম। রিজুদের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই রিজুকে ডাক দিলাম, ও এসে পড়তে বসল। কিন্তু বৌদির কোনো দেখা নেই। আমি পড়াচ্ছি আর ভাবছি কি হলো। গত পরশু এত কিছুর পরে বৌদি কি সব ভুলে গেল নাকি অন্য কিছু আমার পড়ানো হয়ে গেল? রিজু দোতলায় চলে গেল। আর তখনই বৌদি এলো, যেন অনেকক্ষণ অপেক্ষা পড়েছিল। এসেই আমার হাত ধরে টানতে টানতে আমাকে রান্নাঘরে নিয়ে গেল, বলল, কয়েকদিন তো ছিল না, এই কদিন একা কাজ করতে হয়েছে। রিজুর বাবাও বাড়িতে নেই, আজকে আবার আমাকে কাজে সাহায্য করতে হবে। আমি বললাম, ঠিক আছে বৌদি, আমি সব কাজে সাহায্য করব। বৌদি বলল, আর হ্যাঁ, সেদিন চুল অনেক বড় ছিল বলে ভালোভাবে কাজ করতে পারিনি। তুমি আজ আসবে বলে চুল কেটে একদম ফিট হয়েছি, একটা ক্রিম ব্যবহার করেছি, কাজ করার সময় সুবিধা হবে। এরপর বৌদি বেসিনের পানি একটু বেশি করে ছেড়ে রেখে দিল যাতে রিজু বুঝতে না পারে এখানে কি হচ্ছে। এরপর আমরা কাজ করতে শুরু করলাম। ইন্টারভিউয়ে যাওয়ার পর থেকে বৌদির অনেক কাজ জমে আছে। সব কাজ একে এক শেষ করে দিয়েছিল। বৌদির অনেক কষ্ট হচ্ছিল, তবে কাজের সাহায্য পেয়ে এখন কিছুটা স্বস্তি বোধ করছে। 3 ঘন্টা পর বৌদি বলল, লিজুকে পড়ানোর পর আমাকে এভাবেই কাজে সাহায্য করতে হবে।